আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা এমপি পদপ্রার্থী তাদের উদ্দেশ্যে জনগণের 10টি মৌলিক প্রশ্ন নিয়ে আজকের ব্রিট রবিন 10Q অনুষ্ঠানে উপস্থিত মেঘনা আলম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি গণ অধিকার পরিষদ থেকে জি। নির্বাচন করছেন, আপনার টার মার্কা প্রতীক। আমরা মূলত 10টা প্রশ্ন, মৌলিক প্রশ্ন, এটা অনেকটা সুনির্দিষ্ট করা আছে, প্রশ্নপত্র আউট করা, মানে ওপেন বুক এক্সাম বলি আমরা এটাকে। রাইট। তো ওপেন বুক এক্সামে 10টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 10, আর সর্বমোট হচ্ছে 100 নাম্বার, 5 নাম্বার Wow. হচ্ছে 50। ওকে। 5 নাম্বার 50। রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। রাইট। আমরা একটু যদি প্রশ্নে যাওয়ার আগে এই কনসেপ্টের মধ্যে আসি যে রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন, যেটা গত 54 বছরে হয়নি। এই ব্যাপারে যদি আপনি 1 মিনিট দর্শকদেরকে বলতেন যে আসলে রাষ্ট্রের মালিক জনগণ, তারা কি আসলে নির্বাচন করতে পারছে কিনা, বা শিওর, ওয়াই নট। আসলে রাষ্ট্র তো তৈরি হয়েছে জনগণের জন্য। রাষ্ট্রীয় যত মেকানিজম আছে সবকিছু তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা মানুষ, নাগরিক, তাদের সুরক্ষার জন্যই, তাদের প্রয়োজনেই আমরা যে রাষ্ট্রীয় কাঠামো এই ইউনিভার্সালি যে ডেভেলপ করেছে, তার আসলে আলটিমেট গোল কি, কিংবা তার থাকার ফাউন্ডেশনটা কি? ইটস টু বেনিফিট পিপল। মানুষের মধ্যে যাতে একটা সামঞ্জস্য থাকে, ন্যায্যতা থাকে, মানুষের অধিকারগুলো যাতে সংরক্ষিত হয়, এই কারণেই তো আসলে আমরা রাষ্ট্রটা পরিচালনা করি। এই যে আমরা সরকার গঠন করছি, এটা তো আসলে কোনো পাওয়ার মেকানিজম না। এটা তো আসলে কোনো শোষণ বা শাসকের সাথে যে তার যে দাসের সম্পর্ক থাকে সেই সম্পর্ক না। আসলে তো আমরা যারা হচ্ছি বলি যে রাষ্ট্র গঠন করার জন্য একটা সরকার গঠন করছি বা নির্বাচন করছি, আমরা তো আলটিমেটলি এই মানুষকে সার্ভ করার একটা দায়িত্ব নিচ্ছি। তো সেই জায়গায় আমি যখন একজন এমপি নির্বাচনে দাঁড়িয়েছি বা মেম্বার অফ পার্লামেন্ট হতে চাই, আমি যদি আমার জনগণকে সার্ভ করতে চাই, তাহলে তো আমার জনগণের সেই আস্থার জায়গায় আমাকে থাকতে হবে, যে জনগণ মনে করবে যে এই মানুষকে বা এই নেত্রীকে আমরা আমাদের প্রতিনিধি করলে তিনি আমাদেরকে সুরক্ষিত রাখবে বা আমাদের হয়ে সে কথা বলবে, কিংবা সে যে আইন বা পলিসিগুলোকে নিয়ে কাজ করবে সেখানে আমাদের ন্যায্যতা তার কাছে একটা প্রায়োরিটি থাকবে। তবে আমরা বিভিন্ন সময়ে যে নির্বাচনগুলো দেখেছি, সেই জায়গাটায় আসলে জনগণের এই যে অধিকারটা, জনগণের কিন্তু এই গণতান্ত্রিক ভোট করতে পারাটাও একটা অধিকার, এই অধিকারটা বারবার আসলে কেড়ে নেওয়া হচ্ছে। এটা মাসেল পাওয়ারের মাধ্যমে হচ্ছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হচ্ছে, বিভিন্ন মানুষ তাদের ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে জনগণের এই অধিকারটা ক্ষুণ্ণ করছে বারবার। তবে এবার আমাদের বহুল আকাঙ্ক্ষিত ইলেকশন, আমি এবার এটাকে সেরা বা আগের চেয়ে ভালো কিছু হবে সেটা এখনই বলতে পারছি না, সেটা সময় বলবে। তবে নিঃসন্দেহে এই ইলেকশনটা এখন আমাদের অনেক অনেক জরুরি। আমরা একটা দীর্ঘ সময় ধরে আসলে একটা আনইলেক্টেড কিংবা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে ছিলাম, সেখানে অবশ্যই আমরা এমন প্রতিনিধিদেরকে রেখেছি যাদের জনসমর্থন হয়তো ইন জেনারেল ছিল, কিন্তু তারা যে আসলে আইন প্রণয়নের ক্ষেত্রে কিংবা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যর্থ, এটা তো সবার সামনে এখন প্রমাণিত। সেই জায়গায় এখন খুবই ইম্পর্টেন্ট যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসুক। স্পেশালি আমাদের দেশের ইন্টারন্যাশনাল রিলেশন, আমাদের দেশের ডিপ্লোম্যাটিক পজিশনের জন্য অনেক প্রয়োজন যে একটা স্ট্যাবিলিটি আমাদের দরকার। তো এখন ইলেকশনটা আসলে কতটুকু জনগণমুখী হতে পারবে সেটা নিয়ে আমি এখনই কমেন্ট করতে পারছি না। আমি আশা রাখি পারবে। তবে আর যাই হোক, অ্যাটলিস্ট একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসবে, যেটা আমার দেশের এখন সবচেয়ে বেশি দরকার। আমার কাছে যেটা জানার ইচ্ছে সেটা হলো যে রাষ্ট্রের মালিক জনগণ, জি। সংবিধানের 7-এর কতে স্পষ্ট করে লেখা আছে। জনগণের এই যে সংসদ সদস্য পদপ্রার্থীদের যাচাই বাছাই করার জন্য তাদের সততা, তাদের যোগ্যতা, তাদের সক্ষমতা, হ্যাঁ। সম্পূর্ণ সাংবিধানিক অধিকার তার আছে, রাজনৈতিক অধিকার তার আছে, সামাজিক অধিকার তার আছে, সামগ্রিক অধিকার তার আছে। তো তারা
গত 54 বছরে কখনো কি জনগণ কোনো প্রার্থীকে যাচাই বাছাই করার সেই সুযোগটা কি পেয়েছে? We'll have to be honest about this. Unfortunately, in most cases, no. বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ভাগ্যক্রমে তারা সেই সুযোগটা আমাদের যেই মেকানিজমে ইলেকশনটা হয় তার কারণেই পায় না অনেকটা। আমি কিছু উদাহরণ বলি। এবার যেমন আমি প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করলাম এবং আমি দেখলাম যে আমাদের দেশের সিস্টেমটা কিভাবে পরিচালিত হয়। শুরুতেই একেবারে হচ্ছে ইলেকশনের ক্যাম্পেইন শুরু করারই আগে ইলেকশন কমিশন নিজেই একটা জামানত রাখছে এবং এটার আসলে কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না। আমার কাছে মনে হয় একটা প্রার্থী তার সিভি হতে পারে, তার বায়োডাটা হতে পারে, কিংবা এই যে আমাদেরকে দিয়ে বিভিন্ন থানার যারা পুলিশ আছে তাদের মাধ্যমে ভেরিফাই করা হচ্ছে প্রত্যেকটা প্রার্থীকে, এটা করে কিন্তু তারা অলরেডি আমাদের ভ্যালিডিটি দেওয়ার আগেই একটা স্ক্রিনিং করে ফেলেছে। তারা আমাদের সমস্ত অর্থনৈতিক ইতিহাস, আমাদের যত ধরনের লেনদেন আছে, ব্যবসায়িক লেনদেন আছে, আমাদের বলতে গেলে পরিবার, আমাদের দেশের বাড়ি, কোনো জায়গায় নাই যেটা তারা স্ক্রিনিং করা বাদ দেয়নি, উইচ ইজ গুড অ্যান্ড উইচ ইজ এনাফ। এরপর আসলে একটা জামানত রাখা কিংবা একটা টাকা নিয়ে নেওয়া নির্বাচনের জন্য, কিংবা একটা বলে দেওয়া যে এত লাখ টাকা আপনারা স্পেন্ড করতে পারবেন, এই যে একটা উৎসাহ দেওয়া যে টাকা স্পেন্ড করে আপনারা ক্যাম্পেইন করেন, আই থিঙ্ক দিস রুইন্স দ্য ভ্যালিডিটি অফ আ নিউট্রাল ইলেকশন। তাদের যেটা আসলে উচিত করা সেটা হচ্ছে রাষ্ট্র স্ক্রিনিং করে যোগ্য প্রার্থীদেরকে সামনে আনবে, তারা নৈতিকতার জায়গায় হোক এবং দুর্নীতির জায়গায় স্বচ্ছ কিনা সেটা তারা রাষ্ট্র নির্ণয়ন করবে, এবং করে তাকে জনগণের সাথে পরিচিত করার যে জায়গাটা, সেই অর্থায়নটা, ক্যাম্পেইনটা রাষ্ট্র নিজে প্রোভাইড করবে। রাষ্ট্রে যদি সেই সক্ষমতা না থাকে যে আমরা অর্থনীতিতে অনেক দুর্বল, আমাদের সেই মজুদ নেই, সেক্ষেত্রে তারা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনের সাথে কিংবা বিভিন্ন ফরেন অর্গানাইজেশনের সাথে একটা সাপোর্ট নিতে পারে, কিংবা জনগণের কাছ থেকে একটা সাপোর্ট নিতে পারে যে আমরা নির্বাচন করব, আমার প্রার্থীদের একটা নির্দিষ্ট পরিমাণের টাকা সহায়তা করতে পারে। এটা করলে হবে কি, দেখেন আমাদের দেশে অনেক মানুষ আছে যারা দিন মজুরের সন্তান, অনেক মানুষ আছে সে রিক্সা চালিয়ে লেখাপড়া করে, এবং এই মানুষগুলোর হতে পারে আমার কিংবা অন্য একজন এমপি প্রার্থী থেকে আইন বিষয়ে কিংবা রাষ্ট্রের যে গভর্নেন্স বিষয়ে হয়তো আরো অনেক বেটার নলেজ আছে। সেই মানুষগুলোর মধ্যে হয়তো যাদের সেই অর্থনৈতিক ক্ষমতা আছে বা সচ্ছলতা আছে যে আমি জামানত দিয়ে আমার ক্যাম্পেইনে লাখ লাখ টাকা খরচ করে নির্বাচন করব, তার থেকে হয়তো অনেক দরিদ্র পরিবারের একটা মানুষের নিয়ত আরো অনেক বেশি স্বচ্ছ, তার হয়তো দেশের জন্য কাজ করার যে একটা আত্মত্যাগ করার যে ব্যাপার থাকে তার মধ্যে সেটা হয়তো আরো অনেক বেশি স্ট্রং। কিন্তু এই মানুষগুলো কখনোই নির্বাচনে অংশগ্রহণ করতে আগেও পারেনি, এখনো পারছে না, কারণ নির্বাচন মানেই হচ্ছে একটা এক্সপেন্সিভ প্রসেস। তো এই জায়গায় তো নির্বাচনের নিরপেক্ষতা শুরুতেই নষ্ট হয়ে যায়। এবং আমি আশা করি যে আমি যদি সংসদ সদস্য হয়ে আসতে পারি, আগামী 5 বছর পরে যে নির্বাচন হবে, আমার একটা লক্ষ্য থাকবে সবসময় ইলেকশন কমিশনকে এবং আমার সংসদে যারা অন্যান্যরা থাকবে তাদের সবাইকে এক ধরনের প্রেশার দেয়া যে আমরা এখন থেকেই সিস্টেমিক চেঞ্জটা শুরু করি, যে নেক্সট নির্বাচনে যেন রাষ্ট্র সেই সক্ষমতা জায়গায় আসতে পারে যে ক্যাম্পেইন কোনো প্রার্থী নিজের টাকায় করবে না। এবং ক্যাম্পেইনের মধ্যে এই যে ব্যানার, পোস্টার, বিলবোর্ড দেওয়ার যে আমরা একটা কালচার বানিয়ে ফেলেছি, এইবার ইসি বলছে যে পোস্টার না দেওয়ার জন্য। আমি কিন্তু আমার একটা পোস্টারও কোথাও দেইনি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে ইলেকশন মানেই পোস্টার। তারা বলছে আপনি কি ইলেকশন করছেন, আপনার কোথাও পোস্টার দেখি না। অন্যরা তো হচ্ছে নিয়ম ভেঙেই তারা পোস্টারিং করেছে। এবং আমি নাম ধরেই বলতে পারি, আমার যারা সাথে আছেন অন্য প্রার্থীরা, একদম মির্জা আব্বাসের কালার করা পোস্টার আমি পুরো এলাকায় দেখতে পাচ্ছি, যে সব দেয়ালে দেয়ালে। এই যে নিয়ম ভেঙে আমরা যে নিজেদেরকে সেল করার চেষ্টা করছি, রাজনীতিবিদের তো নিজেকে কমোডিটির মতন তার ছবি সাজিয়ে সেটাকে সেল করার কোনো প্রয়োজন নেই। সেটা যদি করতে হয় তাহলে তাদের উচিত মডেল অ্যাক্টর হওয়া, কোনো একটা প্রোডাক্ট ব্র্যান্ডিং সেল করার জন্যই তো আমরা আসলে বিলবোর্ডে ছবি দেই। তাহলে আমি যখন জনগণের সাথে সম্পৃক্ততা চাই, আমাকে জনগণের সাথে কিভাবে সংযোগ ঘটাতে হবে সেই প্রসেসটা বের করে দেওয়ার দায়িত্ব কিন্তু আসলে রাষ্ট্রের। সেটা না করে আমরা যে আসলে এটাকে এক ধরনের এন্টারটেইনমেন্ট বিজনেসে পরিণত করেছি, আমরা এই যে বিলবোর্ড এগুলো টানাতে উৎসাহ দিচ্ছি, আমার মনে হয় এটা নির্বাচনের সৌন্দর্যটাকে আসলে নষ্ট করে। আমি আসলে এই প্রশ্নটা উত্থাপন করতে চাই নাই। আমার একটা রিসার্চ টিম জি কিছুদিন আগে এই বিলবোর্ড নিয়ে আমাকে একটা চমৎকার তথ্য দিয়েছে যে ঢাকা শহরে যদি কোনো বিলবোর্ড ভাড়া নিতে হয় পার স্কয়ার ফিটে আমাকে 1200 টাকা ফি দিতে হয়। তো আমি তখন বললাম যে শুধু পলিটিক্যাল যে ব্যানারগুলো রয়েছে, পোস্টারগুলো রয়েছে, সেই পোস্টারগুলো শাটারিং করার জন্য যে জায়গাগুলো তারা ব্যবহার করেছে সেটা ভাড়া বাবদ
আমাদের সিটি কর্পোরেশন কি পরিমাণ রেভিনিউ লস করেছে সেটার একটা ডাটা আমাকে দাও। তো ওনারা আমাকে দিয়েছে যে গত 1 মাসে যে পরিমাণ শাটারিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, বিলবোর্ড ইউজ করা হয়েছে, সেটাতে যে পরিমাণ ভাড়া আসে সেটার পরিমাণ যেটা বলেছে, Right. আমি অনিয়ারে বলছি 38,720 কোটি টাকা, Oh my goodness. যেটা দিয়ে একটা পদ্মা সেতু করা সম্ভব। এবং একইভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি এই টাকাটা আসলে কার? এটা কি জনগণের টাকা? জনগণের টাকা মানে রাষ্ট্রের টাকা, Right. রাষ্ট্রের মালিক জনগণ মানে আমার টাকা। মানে এখানে অনেকগুলো ফ্যালাসি আছে যেটা জি, জি, আমরা জি। হয়তো পরে আসবো, কিন্তু মূল যে জায়গাটাতে আমরা আসতে চাই সেটা হচ্ছে যে আমার এই প্রশ্ন নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে Right. যে জনগণ কি আসলে প্রশ্ন করতে পারে কিনা। এমপি মানে তো রাজা বাদশাহ, তারা যা খুশি তাই করবে, যা খুশি তাই বলবে, যা খুশি হ্যাঁ, রাস্তা দখল করবে, যা চিল্লাপাল্লা করবে, মানুষের রাতের ঘুম হারাম করে দিবে, Right. স্কুল বন্ধ করে দিবে। এগুলো হচ্ছে আমরা কালচার। সেই সেই জনগণ আমাকে প্রশ্ন করবে, ব্যাপারটা এই লেভেলে চলে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি রাষ্ট্রের মালিক জনগণ, সংবিধান যেমন তাকে অধিকার দিয়েছে সম্পূর্ণ রকমভাবে। আপনি যেমন এখন সংসদ সদস্য পদপ্রার্থী, আপনার মাধ্যমে আমি আবার দেশবাসীকে জানাতে চাই যে যারা সংসদ সদস্য পদপ্রার্থী আছেন তারা জনগণের পক্ষ থেকে যে 10টি প্রশ্ন উত্থাপন করা হয়েছে, আপনাদেরকে ইমেল করা হয়েছে, আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে, আপনাদের ডাকযোগে আপনাদের কাছে সেই চিঠিগুলো পাঠানো হয়েছে এবং ব্যক্তি পর্যায়ে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে। এরপরেও আপনারা যারা উত্তর দিচ্ছেন না, তাদেরকে আমরা সত্যিকার অর্থে সংবিধান লঙ্ঘনকারী বলবো, বা জনগণের সাথে তামাশাকারী বলবো, না আমরা আপনাদেরকে আপনি পরীক্ষাই দিবেন না, তাহলে তো পরীক্ষায় যদি আপনি না দেন তাহলে তো আপনাকে তো সেই জায়গায় সেই কাতারে ফেলতে হবে যে উনি পরীক্ষাই দিবেন না। তাই পরীক্ষায় যদি না দেন তাহলে তো সেটা জনগণই ঠিক করবে, চিন্তা করবে আসলে তাদের জন্য Right, ওনারা কি right, সিদ্ধান্ত নেবেন। right. আমরা মনে হয় আপনার কাছ অবশ্য থেকে জানতে পারলে আমি ভালো চলে হতো যে হ্যাঁ এসেছি, তারা বাস্তব আমি আপনি এখানে আসছেন। ব্যক্তিগতভাবে চলে এসেছি প্রশ্নের আপনাকে উত্তর দিতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনগণের পক্ষ থেকে যে আপনি অন্তত পক্ষে জনগণের এই প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহসটা দেখিয়েছেন। এটার জন্য আমরা মনে হয় সরাসরি প্রশ্নে চলে যেতে পারি। আমাদের 1 নম্বর প্রশ্নই হচ্ছে যে আপনি কেন সংসদ সদস্য হতে চান? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আপনি শুরুতেই আসলে আমাকে যে একটা ধারণা দিয়েছেন, প্রশ্নের মাধ্যমে আপনি অনেক কিছু উত্তরও দিয়ে দিয়েছেন। সেই ধারণাতে আসলে আমি আমার দেশের একজন নাগরিক হিসেবে অনেক হতাশ দীর্ঘদিন ধরে, যে আসলে আমরা যাদেরকে সংসদ সদস্য হিসেবে দেখে আসছি কিংবা এত বছর ধরে যারা কাজ করেছে, খুবই আনফরচুনেট যে তারা সেই দায়িত্বে আছে, পজিশনে আছে, কিন্তু তার দায়িত্বটা কি আসলে এটা সে নিজেই বলতে পারছে না। তাহলে যে মানুষটা আসলে তার জব ডেসক্রিপশনটাই জানে না, সে সেই জবটা আসলে কিভাবে করে যাচ্ছে, এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তো আমার কাছে বিভিন্ন ঘটনাক্রমে একটা রিয়েলাইজেশন হয়েছে যে স্পেশালি বাংলাদেশের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা খুবই ভালনারেবল এবং সেখানে আসলে প্রভাবশালীদের ক্ষমতাটা একদমই সরাসরি আমাদের যে বিচার ব্যবস্থা সেখানে। এবং একটা বিষয়, বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা থাকতে হয়। আমি যদি কোনোভাবে বলি যে আদালতের এই সিদ্ধান্ত কিংবা এই কার্যক্রম ঠিক হচ্ছে না, সেটা কিন্তু আবার আদালত অবমাননাতে চলে যায়। কিন্তু সেই সিদ্ধান্তগুলো যখন সত্যিকার অর্থেই নিরপেক্ষ হচ্ছে না, সত্যিকার অর্থেই স্বচ্ছ হচ্ছে না, এবং সেখানে প্রভাবশালী কিংবা যারা সরকারের মানুষ আছে তারা সরাসরি হাত দিয়ে নিয়ন্ত্রণ করতে পারছে একটা আদালতের সমস্ত কার্যক্রম, তখন সেই দেশটার আসলে বিচার ব্যবস্থা বলে থাকে কি। এবং আমরা যদি দেখি যে আমি বলি যে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। সো আমাদের বিচার ব্যবস্থায় এমন বহু বিষয় আছে যেগুলো আসলে সমাধান খুব স্বল্প সময়ের মধ্যে দেওয়া সম্ভব, কিংবা একটা যৌক্তিক আলোচনা করলেই সেটা স্বচ্ছ পানির মতন ক্লিয়ার হয়ে যায়, কিন্তু সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে প্রভাবশালীরা প্রভাব খাটিয়ে বিলম্বিত করছে, একটা লিগ্যাল লিম্বোতে মানুষকে ফেলে দিচ্ছে। তো এই জিনিসটা যখন আমি নিজে পর্যবেক্ষণ করলাম, অবজার্ভ করলাম, তখন আমার কাছে মনে হলো যে আমি কি শুধু প্রতিবাদী করতে থাকবো, আমি কি শুধু অন্যের কাছে গিয়েই আমার অধিকার চেতে থাকবো, নাকি এখন ইলেকশন আছে, এখন দেশের একটা সংকটময় অবস্থা,
এই সময়ে দায়িত্বটা আসলে আমি যদি মনে করি যে আমি নেওয়ার সক্ষমতা রাখি, তাহলে দায়িত্বটা নিয়ে নিজেই সংস্কার করার চেষ্টা করব। এবং আপনিও আমার সাথে একমত হবেন যে একজন মেম্বার অফ পার্লামেন্টের অ্যাটলিস্ট আমাদের দেশের ল এবং পলিসি নিয়ে কাজ করার একটা সুযোগ থাকে। তো সেই সুযোগটা থাকলে এই যে স্টেট মেকানিজম নিয়ে আমরা সবসময় কমপ্লেন করি, instead of complaining I can be acting on it, I can be doing something about it. তো এই যে ইন্সপিরেশন, যে আমার নিজের অবস্থান থেকে, একটা ব্যক্তিগত অবস্থান থেকে আমি জাতিগত বা জাতীয় পর্যায়ে আমার দেশের যে অবস্থাটা, সেটা যে আমি অনুধাবন করতে পেরেছি। এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের ইতিহাসের অন্য যে কোনো সময়ের চেয়ে এখনের সময়টা অনেক আলাদা। কারণ এখন আমার দেশ আসলে একটা ক্রাইসিস মোমেন্টে আছে। সত্যিকার অর্থে বাংলাদেশে বিগত 1.5 বছরে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট, ফান্ডিং, সাপোর্ট কিছুই আসে নাই। বরঞ্চ আমাদের দেশের যতটুকু আসলে সম্পদ ছিল সেটাও হচ্ছে জনগণের চোখের সামনে লুণ্ঠন হয়েছে। আমাদের দেশটাকে আসলে একেবারে পঙ্গু করে ফেলা হচ্ছে। এবং আমার মানুষের নিরাপত্তা তো নেই, আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে সবাই আসলে আলাদা করে ফেলেছে, আউটকাস্ট করে ফেলেছে। আমার যদি ইলেক্টেড গভর্নমেন্ট না থাকে, আমার যদি একটা প্রপার সরকার ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার একটা প্রপার ব্যবস্থা না থাকে, তাহলে তো আন্তর্জাতিক কোনো দেশ তাদের ব্যবসা বাণিজ্য বা একেবারে সামাজিক সম্পর্কের জায়গায় কোনো জায়গাতেই বাংলাদেশকে প্রাধান্য দেবে না। তো এরকম একটা অবস্থায় এসে আমি কি খুঁজবো যে অন্য যোগ্য মানুষ কি আছে, নাকি আমি নিজেই আসলে আমার এই দায়িত্বটা বহন করার চেষ্টা করব? এটা আমার কাছে একটা প্রশ্ন ছিল। এবং আমি আমার নিজেকেই আসলে প্রশ্ন করেছি যে আমার কি অভিজ্ঞতা আছে জীবনে। আমার অভিজ্ঞতাগুলো যদি আমি বলি, আমি বিগত 11 বছর ধরে একজন রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে কাজ করছি এবং বাংলাদেশের বাইরেও বেশ কয়েকটি দেশে আমার কাজ করার সুযোগ হয়েছে। এবং আমি যে পরিবারে বড় হয়েছি, আলহামদুলিল্লাহ, আমার বাবা মা ভীষণ পরিমাণে লিবারেল, প্রগ্রেসিভ, এবং আমার বাবাও একজন রাজনীতিবিদ। এবং একেবারে আমার ছেলেবেলাও যদি আমি বলি, আসলে সেই মিছিল, মিটিং, স্লোগান, এগুলো আমার জীবনের একটা বড় অংশ ছিল। সো আমার কাছে মনে হয়েছে যে সার্বিকভাবে আমার জীবনের যে পথ চলাটা, সেটা এবং যেই সিচুয়েশনের মধ্য থেকে আসলে আমি আমার নিজেকে আরো শক্ত করতে পেরেছি, সবকিছু মিলিয়ে যখন একই সময়ে ইলেকশনটাও ঘোষণা হলো, আমার কাছে মনে হলো যে না, সক্ষমতার জায়গায় আমি স্বচ্ছ, যে আমি পারবো। এখন আমার প্রয়োজন হচ্ছে একটু সাহস নিয়ে নির্বাচনের যত ঝুঁকি আছে, রাজনীতির ময়দানে যত হুমকি আছে, এগুলোকে আসলে পরোয়া না করে বা অতিক্রম করে আমি এগিয়ে যে ইলেকশনটা লড়বো কিনা। তো আমার সেই অ্যান্সারটা আলটিমেটলি ছিল যে হ্যাঁ। আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া আমি মনে করি আমি আর কোনো কিছুকেই ভয় পাই না। এবং আমার দেশে রাজনীতি করতে গেলে আসলে নারীর যে প্রতিবন্ধকতাটা থাকে, সেটা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি। আমার কাছে মনে হয়েছে যে এই নিরাপত্তা জোরদার করার একটা প্রচেষ্টা করার মতো সাহস আমার আছে, এবং সে কারণেই আমি আসলে সংসদ সদস্য প্রার্থী হতে চাই।